হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো গতকালকে আমি একটা স্টোরি করেছি, মানে ফেসবুকে একটা ভিডিও করেছি, আপনারা সবাই দেখেছেন। তো সেই রকমই আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে আমরা মেয়েরা কোথায় নিরাপদ। দেশ স্বাধীন হওয়ার পরে এই স্বাধীন দেশে যে আমাদের মেয়েদের নিরাপত্তা নেই, তাহলে আমরা কখন স্বাধীনতা পাবো আমরা মেয়েরা, এবং কোথায় কখন কিভাবে নিরাপত্তা পাবো, বিশেষ করে আমরা বাংলাদেশে। মানে একমাত্র বাংলাদেশে এই অবস্থা। আমার মনে হয় কলকাতাতেও এরকম অনেক ঘটছে, মানে কলকাতা বাংলাদেশে কোনো জায়গায়, এই দুইটা দেশে আমার মনে হয় না যে কোথাও মেয়েরা এরকম নিরাপদ আছে। তো কেন, সেটা কেন? শুধু কি মেয়েদের ক্ষেত্রে এটা? বিভিন্ন জায়গায় বর্তমানে, আগে বাংলাদেশে যা হয়েছে মেনে নিয়েছি যে পরাধীন ছিল, যেটা হচ্ছে সবারই বক্তব্য, এতদিন পরাধীন ছিল, দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, এখন সবাই নিরাপদ। গতকালকে এটা তো হাইজ্যাকারদের গেলই আমি আপনাদের কাছে তুলেই ধরেছি, এবং সবাই জানেন মোহাম্মদপুরবাসীদের কি অবস্থা। কিন্তু বর্তমানে বাংলাদেশে গ্রাম বলেন, শহর বলেন, সব জায়গায় মেয়েরা হেনস্থার শিকার হচ্ছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন পরিবেশে মেয়েরা রেপ হচ্ছে। কেন সেটা? মেয়েরা কেন অবাধে চলাফেরা করতে পারবে না? একটা ছেলে যদি রাত নাই দিন নাই যখন যেখানে খুশি যেতে পারবে, তারা কাজকর্ম করতে পারবে, তাহলে আমরা মেয়েরা কেন পারবো না? কারণটা কি? একটা মেয়ে কিন্তু কারো না কারো মা, কারো শাশুড়ি, কারো ওয়াইফ, কারো দাদি, কারো মেয়ে, তাই না? আর সেই নারী জাতি, সেই মেয়েদেরকে কেউ সম্মান করে না কেন? আজকে বাহিরের কান্ট্রিগুলির দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় যে ওরা অবাধে যখন যেখানে খুশি ওরা যেতে পারতেছে, আসতে পারতেছে, তাহলে আমরা কেন পারবো না? আমি 23 সালের ফেব্রুয়ারিতে থাইল্যান্ড গিয়েছিলাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ায়। আচ্ছা, যাই হোক, থাইল্যান্ডের কথাটা আমি আপনাদেরকে বলি। থাইল্যান্ডের পরিবেশটা আমাদের মানে মুসলিমের জন্য ওই কান্ট্রিটা ঠিক না, অনেকের ধারণা। আচ্ছা, যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। যার যা কান্ট্রি অনুযায়ী তাদের কালচার হবে। ওইখানে বাড়ির বিজনেস বেশি। হ্যাঁ, তো আমি যে এরিয়ায় ছিলাম, নানা, এলাকাটার নামই নানা। তো নানায়, হোটেল আনায় আমরা ছিলাম। তো আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরতাম। তো আমি যেদিন ব্যাক করবো, আমরা থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় গিয়েছিলাম। তো তার আগের দিন রাত্রে, যেদিন আমরা মালয়েশিয়ায় যাব তার আগের দিন রাত্রে রেস্টুরেন্টে ডিনার করার পর, তখন বাজে রাত 11:30। আমরা দুই ফ্যামিলি একসঙ্গে গিয়েছিলাম, মানে স্পন্দনের বাবা এবং তার ফ্রেন্ড। তো ওদেরকে বললাম, ছোট বাচ্চা ছিল ওই ভাবির, যে বাচ্চাকে নিয়ে তোমরা রুমে চলে যাও, হোটেলে গিয়ে ঘুমাও, আমরা একটু ঘুরবো। আমরা দুইজন মহিলা বের হয়ে গেলাম, মানে সেই রাত 11:30টায়। হাঁটতে 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 আমরা এত দূরে গিয়েছি, মানে আমরা টের পাইনি যে আমরা কত দূরে গিয়েছি। অথচ এই নানা এরিয়ার রোডের দুই পাশে কিন্তু বার, আর বিকাল 4টা বাজলেই শুরু হয়ে যায় তাদের নাচ গান আড্ডা। অবাধে ফরেনাররা আসতেছে, বেশিরভাগ গ্রাহক ওদের হচ্ছে, যেটা আমাদের চোখে পড়লো যে অস্ট্রেলিয়ান। যাই হোক, তারা হচ্ছে ড্রিঙ্কস করতেছে, তারা তাদের মতো আছে, তারা যে কালচার ক্রিয়েট করে সেটা নিয়েই তারা আছে। আর আমরা আমাদের মতো, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ওদের বাড়ির সামনে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, কারণ এটাই রুট। আমরা গিয়ে আমাদের মতো কেনাকাটা করতেছি মার্কেটে, এবং কেনাকাটা করছি, বিভিন্ন জায়গা আমরা ঘুরছি, দুইজনে ঘুরতে 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 আমরা অনেক দূরে চলেছি। কত কিলোমিটার যে আমরা হেঁটে চলে গেছি আমাদের কিন্তু খবর নাই। যখন আমরা ব্যাক করি, তখন আমাদের মনে হয়েছিল যে আল্লাহ, আমরা এত দূরে চলে গেছি। আমরা হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি, মানে কোনো কুলকিনারা পাচ্ছিলাম না, আমাদের হোটেল পাচ্ছিলাম না। তো সেখান থেকে প্রায় 1:45টার দিকে আমরা আমাদের হোটেলে ফিরি, একা দুইজন মহিলা। বাড়ির সামনে দিয়ে আমরা আসতেছি, একটা মানুষ আমাদের দিকে তাকালো না, আমাদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না যে আমরা কে, কেন এত রাত্রে যাচ্ছি। আর আমাদের বাংলাদেশে হলে কি হতো, রাত বর্তমানের যে পরিস্থিতি, আমি আগেরটা বাদেই দিলাম, হ্যাঁ,
মানে আগেরটা হয়তো আমরা পরাধীন ছিলাম, যেটা আমাদের ভাষ্য, আমরা এতদিন পরাধীন ছিলাম। দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতা পেয়েছি। তাহলে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমি সেই বর্তমান স্বাধীন দেশের দিকেই আসি, যে রাত কেন দিনের বেলা আমরা স্বাধীনতা পাচ্ছি না, দিনের বেলা আমরা অবাধে চলাফেরা করতে পারছি না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি না। রিক্সা এটা করতেছে, রিক্সা থেকে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, রাস্তা থেকে ধরে নিয়ে যাচ্ছে। মানে আশ্চর্য, আমরা কোন দেশে বাস করি, আমরা কোথায় বাস করি, আমাদের চারপাশে এগুলি কি হচ্ছে? আমি নিজেই নিরাপদ না, আমার এজ 45-46 হয়ে গিয়েছে, এখন ভয়ে বাসা থেকে বের হতে পারি না। সন্ধ্যার পরে কখন বিপদ আসে, কখন কে অ্যাটাক করে, কেন সেটা? আমাদের দেশ তো স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে, অনেক সন্তানদের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, অনেক মায়েদের বুক খালি করে দেশ স্বাধীন হয়েছে, মায়েদের চোখের পানি এবং বুকের হাহাকারের বিনিময়ে আমরা দেশ স্বাধীনতা পেয়েছি। তাইলে কেন আমরা চলাফেরা করতে পারবো না? যেই রকম আমাদেরকে হাইজাকাররা ভয়ে থাকতে হচ্ছে, সেই রকম আমাদের বখাটিয়াদের, বর্বরতাদের, র্যাপিডদের ভয়ে আমাদের থাকতে হচ্ছে। আমার একটা মেয়ে আছে, মেয়েকে আমি বাসায় রেখে বাহিরে গেলে আমি বাসার বাহির থেকে আমাকে লক করে রেখে যেতে হচ্ছে। কেন? সিসি ক্যামেরা অন করে রেখে যেতে হচ্ছে আমার মেয়ে ঠিক আছে কিনা সেটা দেখার জন্য, ডিভাইস মোবাইলে সেট করে রাখতে হচ্ছে যে আমার বাসায় কে ঢুকছে। কেন সেটা? আমার কিছুদিন আগে আমার ফ্রেন্ড, কি বলে ওইটা, আমার ফ্রেন্ড আদাবরে বাসা, সকাল 7টায় দোতলায় সে থাকে, দোতলায় উনি বাসায় কাজ করছে, হয়তো কিচেনে কাজ করছে, ওনার ডাইনিংয়ে মোবাইল ছিল, মোবাইল হাওয়া, সেকেন্ডের মধ্যে কে নিয়ে চলে গেছে। কেন সেটা? বাচ্চাদেরকে, মেয়েদেরকে কোচিং সেন্টার বলেন, মার্কেট বলেন, স্কুল কলেজ, এমনকি আমার বাসার সামনে আমার মেয়ে যদি সাইকেল চালাতে যায়, ব্যাডমিন্টন খেলতে যায়, আমাকে নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, বারান্দায় বসে থাকতে হয়, মেয়ে নিরাপদ আছে কিনা, মেয়ের কোনো সমস্যা হয় কিনা। কেন সেটা করতে হবে? প্রত্যেক দিন ফেসবুক অন করার সঙ্গে সঙ্গেই দেখতে পাই যে ওইখানে মেয়েকে হেনস্থা করেছে, ওই অঞ্চলে একটা মেয়েকে রেপ করেছে। কেন এগুলি কেন? এবং হাইজাকাররা যখন হচ্ছে মেয়েদের কাছ থেকে ব্যাগ নিয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে যাচ্ছে, এমনভাবে তারা খামচি দিচ্ছে যে তাদের মানে মাংস ছিঁড়ে চলে যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম যে ওইটা মেবি ভুলে গেছে, হয়তো ধানমন্ডি অথবা নিউ মার্কেটের এলাকায়, রিক্সা দিয়ে একজন ভদ্রমহিলা যাচ্ছে, আর একটা বাইক থেকে মানে তার ব্যাগটাকে এরকম করে টান দিয়েছে যে ওই ভদ্রমহিলা পড়ে গিয়েছে নিচে, পড়ে মানে রিক্সা থেকে যখন পড়ে গিয়েছে, পিছন থেকে স্পিডে একটা বাস আসতেছিল, বাস অথবা মাইক্রো, তার মাথার উপর দিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে সে শেষ। এটা কি স্বাধীন দেশে হওয়ার কথা? তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এখন আমার প্রশ্ন হচ্ছে, জাতির কাছে, দেশের কাছে, জনগণের কাছে, আমরা মেয়েরা কবে স্বাধীনতা পাবো? নিজের দেশ, নিজের জন্মভূমি, খারাপ হোক ভালো হোক যাই হোক, মানে আলাদা একটা টান থাকে, মনের টান থাকে, হৃদয়ের টান থাকে মানে নিজের দেশের প্রতি। আমরা যারা বাহিরে থাকি না কেন, যে দেশেই থাকি না কেন, 5 বছর হোক 10 বছর পরে হোক, একবার না একবার নিজের জন্মভূমিতে আসে। তারা কেন আসে? কি কারণে আসে? শুধু ওই যে টানের জন্যই চলে আসে। অনেকে তো এরকম বলে রাখে তার ছেলে মেয়েকে বা আত্মীয় স্বজনকে, আমি মারা গেলে আমার লাশটা আমার দেশে, বাংলাদেশে নিয়ে মাটি দিত। কেন বলে সেটা? সে লাশ হয়ে যাওয়ার পরেও যেন তার লাশটা তার নিজের দেশে মাটি দেয়, দেশের প্রতি ভালোবাসার কারণে, দেশের প্রতি অন্তরের একটা টান থাকার কারণে। আর এই দেশটা আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে না পারি, স্বাধীনভাবে স্বাধীনভাবে খেতে না পারি, স্বাধীনভাবে ঘুমাতে না পারি, মানে কেন এইগুলি বলছি জানেন? যে এই বাচ্চাদের নিরাপত্তার জন্য, বাচ্চাদের অনিরাপত্তার জন্য আমার হাজব্যান্ড বাইরে, এখন রাত বাজে, আমি যখন ভিডিওটা করি রাত কিন্তু 9টা বাজে, আমার হাজব্যান্ড এখনো বাসায় ফিরেনি, আমি কিন্তু টেনশনে রয়েছি।
যদিও সে গাড়ি নিয়ে গেছে, গাড়ি নিয়ে আসবে, গাড়িতেও অ্যাটাক করতে তো বেশি সময় লাগবে না, বিপদ আসতে কয়েক সেকেন্ড লাগে। হ্যাঁ, যতক্ষণ বাসায় না আসবে ততক্ষণ কিন্তু একটা টেনশন আমার মধ্যেও কাজ করে। এই টেনশনটা কেন আমরা থাকবো? প্লাস কোনো একটা ভার্সিটিতে বাচ্চারা নিরাপদ না। প্রত্যেকটা মা বাবার স্বপ্ন থাকে, সন্তানদের স্বপ্ন থাকে, প্রত্যেকটা স্টুডেন্টদের স্বপ্ন থাকে ঢাকা ভার্সিটিতে পড়ার। সেই ভার্সিটির মতো জায়গায় যদি নিরাপত্তা না থাকে, সেখানে পিটাইয়া বাচ্চাদেরকে মেরে ফেলে, ভাত খাওয়াবে, খাওয়ার পর পিটাবে, তারপর মেরে ফেলবে, তাইলে আমরা বাচ্চারা কোথায় ভর্তি হবে, কোথায় যাবে? বাচ্চারা কোথায় নিরাপদ? কোথাও নিরাপদ না। আমরা কোন ভার্সিটিতে বাচ্চাদেরকে পড়াবো? প্রত্যেকটা ভার্সিটির একই অবস্থা। প্রাইভেট বলেন, সরকারি বলেন, বেসরকারি বলেন, বিশেষ করে সরকারিগুলিতে একটু বেশি, প্রাইভেটগুলিতে একটু কম হচ্ছে, কিন্তু হচ্ছে, প্রত্যেকটা নিউজে আসে না। আমি কবি নজরুলের কথা আপনাদেরকে বলি। কবি নজরুলে আমার রিলেটিভ পড়ে, যার ফলে নিউজটা আমি জানতে পারি। মানে একটা বাচ্চা অনার্স ফাইনাল দিল, ফাইনাল কিছুদিন আগে শেষ হলো। সেই বাচ্চাটা যখন টেস্ট পরীক্ষা দেয়, বাচ্চাটা পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে বাচ্চাটাকে এমন পিটাইছে। কেন পিটাইছে জানেন? ও গ্রাম থেকে একটা বাচ্চা আসছে, একদম অজপাড়া গ্রাম থেকে, সে কিছুই বোঝে না, কিন্তু বাচ্চাটা কোনো এক সময় কোনো একটা আওয়ামী লীগের মিটিং অথবা মিছিলে গেছে। সে কিন্তু কোনো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কোনো মিটিং মিছিল নাই, কিন্তু কোনো কারণে পরিস্থিতির শিকার হয়ে সে গিয়েছিল। কেন গিয়েছিল? তার জন্যে এইবার তাকে এমন পিটেছে আধমরা করে, তারপরে পুলিশকে খবর দিয়ে থানায় দিয়ে দিয়েছে। আর এটা কোনো টিভি নিউজ হয়নি, কোনো ফেসবুকে আসেনি, কোনো পেপার পত্রিকা কিচ্ছুতে আসেনি। আমার রিলেটিভ ওইখানে পড়তো, ওই বাচ্চাটা ক্লাস ফ্রেন্ড, তাই তার মাধ্যমে আমরা জানতে পারছি। এরকম হাজার হাজার ঘটনা ঘটছে বাংলাদেশে, ভার্সিটিগুলিতে, কলেজে, যেটা নিউজে আসে না। তাইলে আমাদের বাচ্চারা কোথায় নিরাপদ? এখন আমরা মারা কি চিন্তা করছি? আগে যেমন ভার্সিটিতে যাওয়ার পর চিন্তা করতাম যে বাচ্চাদেরকে হায়ার এডুকেশনের জন্য বাইরে পাঠিয়ে দিব, এখন আমরা মা বাবারা কি চিন্তা করছি? যাদের অবস্থা সামান্যতম একটু ভালো আর্থিক অবস্থা, তারা এখন চিন্তা করছে যে বাচ্চাদের নিরাপত্তার জন্য বাচ্চাদেরকে দেশের বাহিরে পাঠিয়ে দেবো, ইন্টার পাশের পরেই পাঠিয়ে দেব। আর এই দামাল ছেলেগুলি যখন বাংলাদেশ থেকে চলে যাবে, তাইলে বাংলাদেশের উন্নতি হবে কিভাবে? সব যদি আমরা চিন্তাই করি যে বাহিরে চলে যাব নিরাপত্তার জন্য, তাহলে বাংলাদেশের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? বুঝতে পারছেন? তো আমাদের নিরাপত্তা কে দিবে? আমাদের বাচ্চাদের নিরাপত্তা কে দিবে? প্রশাসন কি করছে? এটা আমার জাতির কাছে, সমাজের কাছে, প্রশাসনের কাছে প্রশ্ন, যে আমাদের বাচ্চাদের নিরাপত্তা, আমাদের নিরাপত্তা কে দিবে? এখন এটা যদি স্বাধীন দেশের অবস্থা হয়, তাহলে পরাধীন দেশ কোনটা? আমরা কোনটাকে বলবো পরাধীন, আর কোন দেশকে বলবো স্বাধীন? আদৌ কি আমরা স্বাধীনতা পেয়েছি? আদৌ কি আমরা স্বাধীন দেশের নাগরিক? আদৌ কি আমরা স্বাধীন? আমরা নিরাপত্তায় আছি? যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, খুবই মনের দুঃখে। কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি করিনি বা বলিনি। যদি কেউ ন্যূনতম কষ্ট পেয়ে থাকেন, তাকে ক্ষমা প্রার্থী। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকে শেষ করছি। আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, আপনাদের সামনে নতুন বাস্তব ঘটনা তুলে ধরবো। আল্লাহ হাফেজ, বাই বাই।